আগের ভিডিওতে আমরা আমাদের পারিবারিক ভ্রমণ শুরু করেছিলাম আমাদের বাড়ি থেকে এবং দিল্লি ও উধমপুর হয়ে পেহেলগামে পৌঁছেছি। সেই যাত্রায় ছিল অনেক উত্তেজনা, পাহাড়ি পথের মোড়ে মোড়ে নতুন অভিজ্ঞতা এবং চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। পেহেলগামের হিমালয়ের কোলে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আপনাদের সঙ্গেও এই মুহূর্তগুলো আমরা ভাগ করে নিয়েছি। আজকের এই ব্লগে আমরা কাশ্মীর ভ্রমণের আরও একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এবার আমরা চলেছি কাশ্মীরের অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে রয়েছে আরও আকর্ষণীয় স্থান, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা এবং কাশ্মীরের সমৃদ্ধ সংস্কৃতি, যার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন আমাদের সাথে সেই রোমাঞ্চকর যাত্রার সঙ্গী হন এবং কাশ্মীরের সৌন্দর্য ও ঐতিহ্যের এই নতুন অধ্যায় আবিষ্কার করুন। ভিডিওটি পুরোটা দেখুন, আপনার মতামত জানান এবং আমাদের ভ্রমণের আনন্দে অংশগ্রহণ করুন। তো আজকে আমাদের প্রোগ্রাম তো জানো, তো কালকেরই বলেছিলাম রাতের দিকে, তো কালকের ভিডিওটা শেষ করিনি, তো কন্টিনিউ এখনও চলবে। তো আপাতত ঘুম থেকে উঠলাম 7টা বাজে। একটু তোমাদের বাইরের দিকে দেখিয়ে দিই, বসে দেখিয়েছি, বসে আছি এখনও বেড ছাড়িনি, ছেলে ঘুমাচ্ছে এখনও। এই দেখো, এই জানলা থেকে, আমাদের এই রুমের জানলা থেকে, এখান থেকে এরকমভাবে ভিউ দেখা যাচ্ছে, বাইরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এদিকে গ্রিনারি পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো আজকের প্রোগ্রাম তো বলেছিলাম, তাও আরেকবার বলি। তাহলে আজকের আমরা ব্রেকফাস্ট করে সকালবেলা তৈরি হয়ে সবাই আমরা মিলেজুলে একসঙ্গে বেরোবো সাইট সিনিংয়ের জন্য। আরও ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, এই 3টে পয়েন্ট আছে। এই 3টে পয়েন্ট দেখতে যাব। তো গাড়ি আসবে, আমাদের গাড়িতে করে আমরা বেরোবো। আমাদের এখানে যা টিম আছে আমরা টিম নিয়ে বেরিয়েবো। তো তারপরে ফিরে এসে দুপুরে লাঞ্চ করে আরেকটা জায়গায় যাওয়ার আছে। ম্যাডাম ঘুম থেকে উঠেছে কিন্তু বলছে ভিডিও করবে না। আমি সামনে বসে আছি। পাশে যে নদীটা আছে, সেই নদীটার প্রচুর আওয়াজ আসছে এখানে এদিকে। তবে এখন ভিউটা খুব দারুণ লাগছে। টাইম হচ্ছে প্রায় 8:30, আর আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে এখন তৈরি হয়ে বেরোচ্ছি। তো ব্রেকফাস্টটা করবো এই ক্যান্টিনে, যেখানে আমাদের ক্যান্টিনে ডিনার আর লাঞ্চ যেখানে করেছিলাম সেখানেই ব্রেকফাস্ট হবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমাদের গাড়িও চলে আসবে। গাড়ি চলে আসার পরে আমরা সেই ভ্যালিগুলো দেখতে যাবো। চলো, ছবি তুলছি না, দাঁড়ালে হবে না, ভিডিও করছি। চলো, তা চাবিটা নাও। আমি ব্যাগটা নিচ্ছি। এখনো ডাকছে নাকি পিসি? না, তোকে বলছে যাস না। হয়েছে, আর কিছু না, মোবাইল নিয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আরুভ্যালির দিকে। পেহেলগামে সাইট সিন করার জন্য স্থানীয় ট্যাক্সি বুক করা অত্যন্ত জরুরি। ভাড়া সাধারণত 2000 থেকে 5000 টাকার মধ্যে হয়, যা ট্যাক্সির ধরন ও ক্যাটাগরির উপর নির্ভর করে। আমরা আজকের ভ্রমণের জন্য 3000 টাকা দিয়ে একটি ট্যাক্সি বুক করেছি, আর বিভিন্ন ধরনের ট্যাক্সি থাকায় আপনার বাজেট অনুযায়ী ভাড়া নির্ধারণ করতে পারবেন। পথে চোখে পড়ল সবুজে মোড়া পাহাড় আর দূরে বরফে ঢাকা বিশাল পর্বতশৃঙ্গ। পেহেলগামের অপার প্রাকৃতিক সৌন্দর্য আরু ভ্যালি যাত্রায় আমাদের মনকে মুগ্ধ করে দিল। এটি সত্যিই একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেলাম
আরু ভ্যালি। আর এখানকার ইনিশিয়ালি কিছু ভিউ যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে। উপরে সেই বরফ ঢাকা পাহাড়, এখানে সেই নদী, রিভার সাইড, দারুণ জায়গা। আর সব টুরিস্টরা এসে গাড়িগুলো এখানে দাঁড় করিয়েছে। তো ফাইনালি আরু ভ্যালি চলে এসেছি, আর তোমাদেরকে আরু ভ্যালির কিছু এখান থেকে ভিউজগুলো দেখাবো। আর এখান থেকে প্রায় 10টা 18-তে ঢুকলাম, 1 ঘন্টা আমাদেরকে টাইম দিয়েছে, 11টা 18, পাক্কা 11টা। তার থেকে বেশি টাইম হলে না কত আধ ঘন্টা বা টাইম কত 400 টাকা করে এক্সট্রা লেগে যায়। তো আপাতত তোমাদেরকে এখানে কিছু ভিউটা দেখিয়ে দিই ঘুরিয়ে। তাহলে আরু ভ্যালি এই হলো ভিউ এখানকার। প্রচুর টুরিস্ট এসছে, অনেক টুরিস্ট, তবে ভ্যালিটা দেখার মতন। হোটেল আলাপিন আরু ভ্যালির পাশে, মানে এখানেই আরু ভ্যালির এখানেই একটা হোটেল আছে, হোটেল আলাপিন আরু। আর ভিউজটা দেখো এই হোটেল থেকে। এই হলো এই হোটেল থেকে যদি দেখা হয়, এই হোটেল থেকে এইরকম ভিউজ সামনে থেকে দেখা যাবে। আরু ভ্যালি ভিজিট করার পর আমরা এখন চন্দনওয়ারি পথে রওনা হয়েছি। চন্দনওয়ারি হলো সেই জায়গা যেখান থেকে বিখ্যাত অমরনাথ যাত্রা শুরু হয়। এটি শুধু দর্শনীয় স্থান নয়, তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা আরু ভ্যালি ভিজিট করে এবার আমাদের প্রস্থান হচ্ছে আমাদের চন্দনওয়ারির দিকে। তো ওখান থেকে দেখে আর বেতাব ভ্যালির দিকে যাব। তো চলো দেখা যাক, তোমাদেরকে এক্সপ্লোর করবো সব কিছু। তো ফাইনালি চন্দনবাড়ি চলে এসেছি। এখান থেকে তো জানো, এখান থেকে সবাই অমরনাথ যাত্রীরা এখান থেকে শুরু করে। তো চলো এখান থেকে কিছু ভিউ টিউ দেখে এখান থেকে কিছুক্ষণ টাইম পাস করে আমরা এখান থেকে আবার বেরোবো। তো দেখা যাক কী কী ভিউ পাওয়া যায়, তোমাদেরকে দেখাচ্ছি। এই সেই হলো চন্দনবাড়ি ভিউ। আর সামনে ওইটা দেখা যাচ্ছে পুরো গ্লেসিয়ার, বরফের গ্লেসিয়ার পড়ে আছে নিচের দিকে। ফাইনালি গ্লেসিয়ারের দিকে চলে এসেছি। এই দেখো পুরো বরফে ঢাকা গ্লেসিয়ারটা, এটা পুরো ওপর থেকে আসা। আর এদিকের ভিউটাই দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। সবার লোকগুলো সব ইসের উপরে উঠে গেছে, গ্লেসিয়ারের উপরে, বরফের যে গ্লেসিয়ার আছে সেটার উপরে উঠে আছে। গ্যাসের উপরে দাঁড়িয়ে আছি আমরা এই, আর সবাই ম্যাক্সিমাম অনেকগুলো এখান থেকে স্লিপ কাটছে, আর সবাই ওঠার চেষ্টা করছে অত আস্তে আস্তে, অনেকটা উপরে উঠেও যাচ্ছে, অনেকটা উপরে চলে এসেছি। চন্দনওয়ারি ঘোরার পর আমরা এখন বেতাব ভ্যালির দিকে রওনা দিলাম। বেতাব ভ্যালি লিডার ধরির তীরে অবস্থিত, যেখান থেকে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সবুজ ঘাসে ঢাকা এই উপত্যকা, নদী আর পিছনে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য মিলে একদম ছবির মতন লাগে। এখানে দেবদারু ও পাইন গাছের ঘন বন এবং রঙিন ফুলের সমারোহ আছে। এটি একটি ট্রেকারদের জন্য বেস ক্যাম্প হিসেবে পরিচিত। এটা হচ্ছে বেতাব ভ্যালির এত গাড়ি দাঁড় করানো, মানে প্রচুর জ্যাম, আর উপর থেকে লাইন দিয়ে গাড়ি ঢুকছে এখনো। প্রায় 1:40 বাজে, প্রায় 2 নাগাদ। এই অবস্থা এখনকার বেতাব ভ্যালি। তো আমরা বেতাব ভ্যালি ঢুকে গেছি, আর এই বেতাব ভ্যালির পুরো পার্কটা, সামনে অনেক সুন্দর সুন্দর ভিউ, আর পাশ দিয়ে একটা রিভার।
এই যাচ্ছে, বেশ আওয়াজ হচ্ছে, ঠান্ডা একদম বেশ ভালো, সুন্দর জায়গা, দারুণ জায়গা। তো বেতাব ভ্যালির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর ওই সামনে ছাতা নিয়ে যাচ্ছে ফ্যামিলি, আর আমার ছেলে আমার সঙ্গে আছে। সামনে যা বাবু, এই ছেলে আমার সঙ্গে আছে। अपर 240 तक ही है ना? বেতাব ভ্যালি এই ভিউ, দারুণ। অপূর্ব বেতাব ভ্যালি দর্শনের পর আমরা ফিরে এসেছি পাহেলগাম শহরে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। ফিরে এসে শহরের এক রেস্তোরাঁয় লাঞ্চটাও সেরে ফেললাম। পাহাড়ি আবহাওয়ার মধ্যে খাবারের স্বাদটাও অসাধারণ লেগেছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এইখানে আমরা পাঞ্জাবি রসোইতে আমরা আজকের লাঞ্চটা করলাম দুপুরবেলা। তো এখন আমরা হোটেলে চলে যাব। তো আজকের ভিজিট সব কিছু হয়ে গেছে, হোটেলে গিয়ে আজকে রেস্ট নেবো, কালকের আবার সকালবেলা শ্রীনগর দিকে যাবো। আর সন্ধ্যাবেলা কী করি যদি বেরোই তাহলে তোমাদেরকে বলবো। তো ফাইনালি আমরা হোটেল চলে এসেছি, লাঞ্চ হয়ে গেছে, ভিজিট হয়ে গেছে, প্রায় 4:30 5টা বাজতে যায়। তো আপাতত এই অবধি, কালকে সকালবেলা আবার দেখা হবে। তো সন্ধ্যাবেলা কোথাও যদি যাই, লোকাল কোথায় বাজার টাজার করতে বা সামথিং কিছু, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আপাতত এই অবধি। গুড মর্নিং ফ্রেন্ডস, অ্যাগেন ফ্রম পেহেলগাম। তো আমরা তো কালকের আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি ঘুরে ফিরে এসে এখানে চলে এসেছিলাম, আর লাঞ্চ টাঞ্চ করে এসে তোমাদের সঙ্গে ছিলাম, কিন্তু তারপরে আর ভিডিও করিনি। সেরকম কিছু দেখাবার কিছু ছিল না, জাস্ট বিকেলবেলা আগের দিনের মতন একটু বেরিয়েছিলাম, রাতেরবেলা ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকের আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অ্যাগেন গাড়িতে চেপে আমরা শ্রীনগর দিকে উদ্দেশ্যে রওনা দেবো। আমরা শ্রীনগর গিয়ে দুধপাতির দিকে এগোবো, আর মানে শ্রীনগর গিয়ে পৌঁছলাম, লাগেজ হয়তো নামালাম, তারপর দুধপাতির দিকে এগিয়ে যাবো। দুধপাতিটা ভিজিট করে আবার আমরা শ্রীনগরে এসে আজকে রাতটা আমরা স্টে করবো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে সব কিছু এক্সপ্লোর করবো। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করতে যাই। আর একবার গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ট্রাভেলিক্যাল, আর আমি দেবজিৎ। তো আমরা এখন শ্রীনগরের দিকে প্রস্থান করব। তো আপাতত লাগেজ ওগুলো সব রেডি হয়ে গেছে, আর আমি এক জায়গায় বসে আছি ঠিক আমাদের রিসোর্টের সামনে, গাড়িটার ওয়েট করছি যেই গাড়িতে আমরা যাব। তো দেখছি, মানে ফোন করেছি, চলে আসবে এইক্ষুনি। আমাদের লাগেজগুলো অনেকগুলোই লাগেজ হয়ে আছে। তো ঠিক আছে, রাস্তায় দেখা হবে। তো আজকের পাহেলগাম ছাড়ছি, শ্রীনগরের দিকে যাওয়া আমাদের যাত্রা শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমরা পাহেলগাম মার্কেটটা ক্রস করছি। তো চলো, যেতে যেতে ভিউ দেখতে পেলে তোমাদেরকে সব কিছু দেখাবো। এই সেই পাহেলগামের মার্কেট, এদিকে ট্যাক্সি স্ট্যান্ড আর বাজার আছে। ভেড়া, ছাগল সব একসঙ্গে জুড়ে আছে। দেখ, পেহেলগাম থেকে আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। শ্রীনগর প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই যাত্রাপথে চারপাশে মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের সঙ্গ দিচ্ছে। সবুজ পাহাড়, নদী আর শান্ত প্রাকৃতিক পরিবেশ যাত্রাটিকে আরও উপভোগ করে তুলেছে। যাত্রাপথে আমরা একটি আপেল বাগানও ঘুরে দেখলাম। শ্রীনগর পথে এমন অভিজ্ঞতা আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। তো এখন একটা রাস্তায় দাঁড়িয়েছি, আর যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যাপেল গার্ডেনের দিকে যাব। তো ফাইনালি গাড়িটা আমাদের এখানে দাঁড় করালো, ঠিক একটা অ্যাপেল জুস স্টোর। তো
তো দেখতে যাব, দেখা যাক, চলো অ্যাপেল গার্ডেনটা দেখিনি। তো এটাই হলো অ্যাপেল গার্ডেনের প্রথম স্টেজ, এদিক দিয়ে দেখা যাচ্ছে। এখন ছোট ছোট আপেল হয়েছে, এখনও কচি কচি আপেল, এখনও বড় হয়নি। আর এই ছোট ছোট দেখা যাচ্ছে जुलाई का एंडिंग में। ये है पीच। पीट मतलब अलग 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 किस्म का है क्या? ये अलग किस्म का एप्पल में फूटी वैराइटीज आती है, रेड एप्पल, ग्रीन एप्पल। अच्छा, अभी ये वाला कौन सा एप्पल है? ये वाला ग्रीन एप्पल है। ও, এইগুলো তোলা লাল আপেল হলো। अच्छा ये वाला एप्पल का पेड़ इतना ही बड़ा होता है, इससे भी बड़ा होता है? इतना ही बड़ा होता है। किंग रॉट, ये रेड कलर का है, किंग रॉट इसको बोलते কিং রট। দেখেছিস আপেলগুলো, ছোট ছোট আপেল যখন ফল হয় আমাদের ওখানে যখন বড় আপেলগুলো যায়। किस टाइम? हैं। ये अगस्त अगस्त में। अगस्त कितने महीना लगेगा? मार्च से लेके अगस्त तक इतना इतना बड़ा हो जाता है। এইগুলো পুরো গ্রিন, গ্রিনই দেখতে পাচ্ছ, গ্রিন আপেল এগুলো। ना ना ना, ये रेड हो जाएगा। ये रेड हो जाएगा? ये रेड हो जाएगा। अच्छा, बड़ा अच्छा। जब हो जाएगा फिर रेड हो जाएगा। ओ ये वाला रेड हो जाएगा, उधर वाला ग्रीन एप्पल है उधर ना? ग्रीन, उधर खाली ग्रीन ওই रहेगा। গাছটা একটা লাল আপেল আছে। इसमें पिंक कलर भी है। লাল দেখো, ওইখানেও আছে, দেখো লাল আপেল, দেখি তো পিসি কাকে লাল আপেল দেখাও। ये देखो एप्रिकॉट, एप्रिकॉट पाते हैं सर? অ্যাপ্রিকট, হ্যাঁ। हाँ एप्रिकॉट, यहाँ इसका जैम बनता है। हाँ जैम होता है इसका। इसका जैम बनता है, एप्पल जैम, एप्पल चटनी, एप्पल पिकल, मलबेरी अच्छा। जैम, चेरी जैम, यहाँ भी बनता है। তো এখানে এসে একটুখানি জুসটা খাওয়া যায়, অ্যাপেলের বাগানটাও দেখে নিলাম, আর অ্যাপেল জুস এখানে তৈরি হচ্ছে, তো অ্যাপেল জুসটাও খাওয়া যাবে। আর আমাদের এই গাড়ি, আর গাড়ির ওনার এই প্রবেশ। हेलो गाइस, যাবো দুধপাত্রি হয়ে আমরা শ্রীনগর স্টে করব। তো চলো জুসটা খাওয়া যাক, আর কিছু টেস্ট করার জন্য দিচ্ছে এখানে। কেমন লাগছে? एप्पल पिकल, हाँ? एप्पल पिकल। কেমন কেমন টেস্ট কেমন? ওই আগে খেয়ে নে তোরা বাবা। এটা ওই এর মতো আমাদের ওখানকার। কি এটা? হাত ধুইনি তো। করতে হবে। আপেল বাগান দেখার পর আমরা শ্রীনগরের পথে যাত্রা পুনরায় শুরু করলাম। কাশ্মীর তার উৎকৃষ্ট মানের শুকনো ফলের জন্য বিখ্যাত, যেটা বলা হয় ড্রাই ফ্রুট। বিশেষ করে কাজু, বাদাম, কিশমিশ, অ্যাপ্রিকট আরও অনেক রকমের ড্রাই ফ্রুট পাওয়া যায়। তাই পথে জমিদার ড্রাই ফ্রুট সেন্টারে থামালাম এবং কিছু ড্রাই ফ্রুট ওখান থেকে কিনে ফেললাম। শ্রীনগর যাওয়ার পথে ড্রাই ফ্রুট কেনার ইচ্ছে হলো, তো জমিদারে দাঁড়ালাম, এখান থেকে ড্রাই ফ্রুট কিনে নেবো। চলো, তো ফাইনালি ড্রাই ফ্রুট কেনা হয়ে গেছে। অনেক কিছু গেলাম, প্রায় অনেক খরচা হয়ে গেলে ড্রাই ফ্রুট কিনতে, প্রচুর দাম। মাল অনেক ভালো, জিনিসের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু দামটাও সেরকমই। চলো এবার বেরোই এখান থেকে আপাতত। শ্রীনগর ঢোকার আগে আমরা সিদ্ধান্ত নিলাম দুধপাত্রির ভ্রমণের জন্য। দুধপাত্রি, যাকে দুধের উপত্যকা বলা হয়, জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার খান সাহেব তহসিলে অবস্থিত একটি পাহাড়ি পর্যটন কেন্দ্র। এটি শ্রীনগর থেকে 42 কিলোমিটার এবং বুদগামের জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। তো ফাইনালি দুধপাত্রির কাছে চলে এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের লাঞ্চের টাইমটা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। তো 2:45 বেজে গেছে অলরেডি। তো লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করার পরে দুধপাত্রির দিকে যাব। তো চলো আগে লাঞ্চটা করে নিই। এই রেস্টুরেন্টটায় সালিগঙ্গা রিসোর্ট, চলো ভিতরটা যাই। তো ফাইনালি দুধপাত্রি এলাকাতে চলে এসেছি, আর এটা হলো সেই জায়গাটা যেখানে পুরো ভ্যালি টাইপ আছে। দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিউটা। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে সোজা এই দুধপাত্রির দিকে চলে এসেছিলাম।
এই হলো ভিউ। আর সামনেই সামান্য একদম চূড়াতে বরফ ঢাকা পাহাড়, পুরোটা ঢাকা নেই, কিছুটা আছে। আর এইদিকে এরকম গাড়ি ঘোড়া সব উপরে যাচ্ছে। এখানে ট্যাক্সি স্ট্যান্ড, আমরা ওখানে গাড়িটা রেখে এসেছি। তবে এখানে 4টে পয়েন্ট আছে। এখানে ইটিভি বলে একটা গাড়ি চলে, তো সেই গাড়িতে করে আমাদের পয়েন্ট দেখাতে নিয়ে যেত, কিন্তু যা চার্জ চাইছে তা এই মুহূর্তে আমাদের পক্ষে সমর্থ হবে না। তো সেই জন্য এইখানেই আশেপাশে ঘুরবো, আশেপাশে ঘুরে কিছুটা টাইম পাস করব। চলো, এরা ঘোড়াওয়ালা আমাদের পিছনে পড়েছে। উপরওয়ালা ইভিটি লোকে পিছনে পড়েছিল, এখন ঘোড়াওয়ালা পিছনে পড়েছে। আর ভিউজটা দেখো, কি দারুণ ভিউজ। এখানে ঘোড়াওয়ালা বলছে 6টা পয়েন্ট ঘোরাবে, 1500 টাকা নেবে পার ঘোড়া। এইগুলো ব্যাপার। দুধপত্রিতে পৌঁছে আমরা জানতে পারলাম ইলেকট্রিক ভেহিকেল, যেটা ইভিটি বলা হচ্ছে, যেটার চার্জ নিচ্ছিল 4000 টাকা প্রতি গাড়ি, আর ঘোড়ায় চার্জ নিচ্ছিল 1500 টাকা পার হর্স। তবে দরাদরি করে আমরা ঘোড়া চড়ার ভাড়া 500 টাকা প্রতি ঘোড়ায় ঠিক করলাম। এরপর ঘোড়ার চড়ায় দুধপত্রির স্থানীয় দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলাম। দুধপাত্রির যেখানে এখানে যে নদীটা আছে, রিভারটা আছে, এখান থেকে এবার আমাদের ঘোড়াটা কমপ্লিট। এবার আমরা আবার ঘোড়াতে চেপে আবার ওই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যাব। তো আপাতত ঘোড়ায় চাপি। আবার ঘোড়ার রেটটা বলতে গেলে চেয়েছিল 1500 টাকা, 500 টাকা দিয়ে ঠিক করা হয়েছে পার ঘোড়া। তো চলো আপাতত এখান থেকে বেরোই। তো আমরা ঘোড়াতে চেপে গেছি। তো আপাতত এখান থেকে আবার রওনা দেবো সেই যেখান থেকে শুরু হয়েছিল। ফটো তুলছি না, ভিডিও করে দিচ্ছি এখন। দেখ ঘোড়ার বাচ্চা। তো ফাইনালি এখন এখানে সব ঘোরাফেরা হয়ে গেছে। এবার আমরা গাড়িতে চাপবো আর সোজা শ্রীনগরের দিকে যাব। হোটেলে উঠবো, রেস্ট নেবো। কালকের আবার প্রোগ্রাম হবে, কালকের আবার দেখা হবে। চলো। তো রাত এখন 9:26 বাজে আর আমরা পৌঁছে গেছি শ্রীনগর। আর আমরা হোটেলের রুমের ভিতরে ঢুকে গেছি। আর অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের ডিনার টাইম হয়ে গেছে। আমরা ডিনার করেই আমরা রেস্ট নিতে শুরু করে দেবো, ঘুমোবো। এখন প্রচণ্ড টায়ার্ড। তো আজকের এই অবধি, কালকের আবার রওনা দেবো সোনমার্গের দিকে। তো চলো আপাতত আজকের এই অবধি, কালকের আবার দেখা হবে। আমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। তো রুমটা এরকম দেখতে, সামনে ডাবল বেড, এদিকে আলমারি, যেখান থেকে আমার ছেলে ওখান থেকে বেরোলো সেটা বাথরুম, আর চেয়ার টেবিল, আর সামনে সেই একই রকম টিভি যেটা কোনোদিনও আমাদের দরকার পড়ে না।